নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে দুটি আপডেট দিতে চলেছি, এই দুটি আপডেট আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা রেগুলার আমার ভিডিওগুলি দেখেন। আজকে আমি প্রথম যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ৪২,০০০ প্যানেলের মধ্যে ২২০৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করল সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল প্রকাশ করলেই এই ২২০৭ জনের চাকরি সবার আগে চলে যাবে। এবং এছাড়াও পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের কাছে এই ১৫/১২/২০২৩ এবং ১৬/১২/২০২৩ এই দুটি ডেট ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দুটি ডেটের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৫৮,০০০ প্যানেলকে বাঁচানোর জন্য নতুন কৌশল অবলম্বন করতে পারেন। তো আজকে এই দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এর মাধ্যমে আপনারা বিশদে জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেট আপনারা আপনার ফোনে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের আপডেটটি শুরু করি এবং সেখান থেকে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা তো জানেন যে ৫৮,০০০ প্যানেল প্রকাশ নিয়ে একদিকে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ জর্জরিত হয়ে রয়েছে, এই ৫৮,০০০ প্যানেল প্রকাশ কিছুতেই করতে চায় না প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু পিটিশনাররাও যেমন নাছোড়বান্দা এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা ম্যামও কিন্তু নাছোড়বান্দা যে প্যানেল প্রকাশ করতেই হবে। আর শুধু প্যানেল প্রকাশ করলেই হবে না, প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিপিএসসি ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ ওয়াইজ কোন শূন্যপদে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ ছিল এবং কতজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, বেসিক্যালি এই বিষয়টি পরিষ্কার করার জন্যই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ জারি করেছেন যে আগামী ২০ তারিখের মধ্যেই পর্ষদকে কিন্তু রিপোর্ট পেশ করতে হবে এই বিষয়ে। যদি পেশ না করতে পারে তাহলে কিন্তু এবারে কড়া ব্যবস্থা নিতে চলেছে আদালত। ঠিক এই দিকে যেমন এই কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন, আরেকদিকে কিন্তু সিবিআই এবং ইডির তাড়া খেয়ে বেড়াচ্ছেন পর্ষদের সভাপতি গৌতম পাল। ওনাকে এর আগেও ২-১বার জেরা করা হয়েছে নিজাম প্যালেসে ডেকে। ঠিক অপরদিকে কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে ইডি আধিকারিকেরা ৪২,০০০ প্যানেল যে নিয়োগ হয়েছিল ২০১৬ সালে ২০১৪ টেটকে কেন্দ্র করে, সেই ৪২,০০০ প্যানেলের মধ্যে ২২০৭ জন প্রার্থীকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। এই রিপোর্টটি কিন্তু কলকাতা হাইকোর্টে ইডি তরফ থেকে জমা পড়েছে এবং প্যানেল প্রকাশ হলেই কিন্তু এই ২২০৭ জনের চাকরি মুহূর্তের মধ্যেই বাতিল করবে কলকাতা হাইকোর্ট। কেননা আপনারা এর আগে দেখেছেন যে ৯৪ জন প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে সিবিআই যে রিপোর্ট জমা করেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা, সাথে সাথেই কিন্তু এই ৯৪ জনকে বাতিল করে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদও সেই দিন রাত্রেই কিন্তু নোটিশ জারি করে ৯৪ জনের চাকরি বাতিল করে যে এদের সঠিক পদ্ধতিতে নিয়োগ হয়নি, এই দাবি তুলে তাদের চাকরি বাতিল করা হয়। এবং তার সাথে বলা হয় যেহেতু এটি অবৈধ শূন্যপদ, অর্থাৎ ৪২,০০০ প্যানেলের বাইরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পর্ষদ বেআইনিভাবে নিয়োগ করেছে, তাই ৯৪টি সিটে নতুন কোনো প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবে না, এমনও কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। ঠিক একই রকম নিয়মেই কিন্তু ২২০৭ জনের চাকরি বাতিল হতে চলেছে। আগামী ২০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন প্যানেল প্রকাশ করবেন তখনই কিন্তু এই ২২০৭ জনের চাকরি ঝুলে যাবে সম্পূর্ণরূপে। এবারে অপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। উনি কিন্তু কিছুতেই যেমন চাইছেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই ৫৮,০০০ প্যানেল প্রকাশ করা হোক, ঠিক সেই জন্য কিন্তু উনি নতুন কোনো কৌশল অবলম্বন হয়তো করতেই পারেন। কেননা আজকের দিনটি অর্থাৎ ১৫/১২/২০২৩ এবং ১৬/১২/২০২৩ এই দুটি দিন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ এত পরিমাণ দুর্নীতি করেছে যে তারা
সেই দুর্নীতিকে ঢাকার জন্য কিন্তু শেষমেশ একটা প্যানেল প্রকাশ করতে পারছে না। এটা সবচেয়ে হাস্যকর বিষয় যে প্যানেল প্রকাশ করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদেরও ভবিষ্যৎ সুনির্দিষ্ট হবে, তাদেরকেও বারবার কাঠগড়ায় দাঁড়াতে হবে না। কিন্তু এই প্যানেলই প্রকাশ করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা একটা শিশু সুলভ আচরণ। তো যার জন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এই 15-16 ডেটের মধ্যে যদি সুপ্রিম কোর্টে গিয়ে কোনো রকমের এই 58,000 প্যানেল প্রকাশের ওপরে স্টে অর্ডার না নিয়ে আনতে পারে, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে 20 তারিখের মধ্যে এই 58,000 প্যানেল প্রকাশ করতেই হবে। কেননা একটু বিস্তারিতভাবে বলা যাক, আগামী 17 তারিখ থেকে কিন্তু 31 ডিসেম্বর, এই পুরো ডিসেম্বর মাসটাই কিন্তু ছুটি থাকছে সুপ্রিম কোর্ট। এরপরে একদম কিন্তু জানুয়ারি মাসে কোর্ট খুলবে, অর্থাৎ এই 17 থেকে একদম 1 জানুয়ারি পুরোটাই সুপ্রিম কোর্ট যেহেতু ছুটি থাকছে, তাই এই 15-16 ডেটের মধ্যে স্টে অর্ডার যদি না আনতে পারে তাহলে 20 তারিখের মধ্যে পর্ষদের আর কিছুই করার নেই। পর্ষদকে এই ডিপিএসসি ওয়াইজ 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতেই হবে। আর এই নিয়েই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল এখন 58,000 শিক্ষকের চাকরিকে বাঁচানোর জন্য বা তাদের যে প্যানেল তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলকে বাঁচানোর জন্য এই দুদিনের মধ্যে কি নতুন পন্থা অবলম্বন করে সেটাই দেখার। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 58,000 প্যানেলের উপরে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার আনতে সুপ্রিম কোর্ট যাচ্ছে কিনা এই নিয়ে কিন্তু এখনও কোনো খবর পাওয়া যায়নি। তবে যদি সুপ্রিম কোর্টে পর্ষদ আবেদন করে তাহলে কিন্তু আজকে বিকেলের মধ্যে সেই খবর পেয়ে যাওয়া যাবে। এবং সুপ্রিম কোর্টে যদি আবেদন করে তাহলে হয়তো এমার্জেন্সি বেসিসে যদি মামলাটি শুনানি হয়, আগামীকালকের মধ্যে যদি স্টে অর্ডার হয়ে যায় তাহলে কিন্তু এই 58,000 প্যানেল সম্পূর্ণরূপে বেঁচে যাবে এবং বাঁচিয়ে নিতে পারবে। আর প্যানেল যদি প্রকাশ করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু অনেক দুর্নীতির খবর আরও প্রকাশ পাবে। আর যে 58,000 প্যানেলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বা সাদা ওএমআরে অথবা নম্বর ম্যানিপুলেশন করে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু চাকরিটা সত্যিই প্রশ্নের মুখে পড়ে যাবে এবং তাদের ভবিষ্যৎ কী হবে তা কিন্তু তখন আদালতে ঠিক করবে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি এই দুটি আপডেট দিলাম। আপনাদের এই দুটি আপডেট কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তবে আরেকটা বিষয় বলবো, যারা আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছেন বা উল্টোপাল্টা কমেন্ট করছেন আপনাদেরকে বলবো আপনারা ভালো করে জেনে বুঝে খোঁজ নিয়ে তারপরেই কিন্তু কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।